বিচার সংস্কার প্রথম দাবি ছিল 5 আগস্টের পর। প্রথম একটি রায় হতে যাচ্ছে। এই বিচারটাকে কিভাবে দেখছে সমন্বয়করা? শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে এই যেই ফ্যাসিবাদী ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থাটার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাজনৈতিক একটা পরিসর বিনির্মাণ করা, যেখানে গোটা রাষ্ট্র ব্যবস্থার একটা কিন্তু আমরা কাঠামোগত সংস্কার কিন্তু আমরা চেয়েছিলাম। তো সেই জায়গা থেকে আসলে সংস্কারের যদি কথা বলতে চাই তাহলে দেখা গেছে যে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা, একটা আসন সমঝোতার নামে কিন্তু ঐক্যমত্য কমিশন হয়েছে। ঐক্যমত্য কমিশনের কাছ থেকে কিংবা এই গভর্নমেন্টের কাছ থেকে আমরা যেই সংস্কারের প্রত্যাশাটা করেছিলাম সেই জায়গা থেকে কিন্তু এই সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে বলা যায়। আর রাজনৈতিক দলগুলো আসলে সংস্কারের প্রস্তাবনার নামে কিংবা সংস্কারের আলোচনার নামে তারা এক ধরনের কিন্তু আসন সমঝোতা করে নিয়েছে। তো এই যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেক বেশি আমাদের কিন্তু এই জায়গাটাতে হতাশার জায়গা রয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সংস্কারের জন্য আমরা রাজপথে আমাদের যেই সংগ্রাম রয়েছে সেই সংগ্রামটা আরো পরিচালনা করতে হবে সেটা বলে আমরা মনে করছি আর কি। তো আরেকটা যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল সেটা হচ্ছে যে বিচার। জুলাই হত্যার যারা নির্দেশদাতা ছিল, যারা এটাকে ফাইন্যান্স করেছে এবং যারা এই গণহত্যার বৈধতা উৎপাদন করেছে, এইখানে কিন্তু তিনটা আপনি যদি বেশ কিছু ভাগ করেন তাহলে দেখবেন যে এই গণহত্যায় কারা সরাসরিভাবে সম্পৃক্ত ছিল, এই গণহত্যার কারা নির্দেশদাতা, এই গণহত্যা কারা কারা অর্থর যোগান দিয়েছে এই গণহত্যায়, আর এই গণহত্যার কারা বৈধতা উৎপাদন করেছে। মোদ্দা কথা বলতে কিন্তু আমরা 4টা সেগমেন্টে কিন্তু আসলে ভাগ করতে পারি। তো এই জায়গা থেকে আমাদের যেই 2টা শ্রেণীকে আসলে কখনোই এই বিচারের আওতায় আনা হচ্ছে না, যারা এই গণহত্যায় সরাসরি অর্থ দিয়ে সহযোগিতা করেছে। এই বাংলাদেশের যারা লুটেরা শ্রেণী রয়েছে, যারা বিভিন্ন বড় বড় ব্যবসায়ী যারা রয়েছে, যারা এই ফ্যাসিবাদের আমলে অন্যায়ভাবে দেশের সম্পদ লুট করে যারা মানে হচ্ছে সম্পদের প্রাচুর্য গড়ে তুলেছে এবং এই ফ্যাসিবাদ রেজিমকে যারা টিকিয়ে রেখেছিল এবং এই গণহত্যায় সরাসরি যারা অর্থের যোগান দিয়েছিল তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত বিচারের মুখোমুখি করা হচ্ছে না। তারা বহাল তবিয়াতে কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে এবং তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা তাদেরকে সেফগার্ড দিয়ে রেখেছে। এবং গণহত্যার যে বৈধতা উৎপাদন করা হচ্ছিল, বিভিন্ন নিউজ মিডিয়াতে আমরা দেখতাম যে কিছু শ্রেণীর বুদ্ধিজীবী ছিল, তারা আওয়ামী লীগের পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে যেভাবে বয়ান উৎপাদন করতো, যেই লেখনীগুলো তারা লিখতো, এই লেখনীগুলো কিন্তু এই গণহত্যায় কিন্তু সম্মতি দিয়েছে, বৈধতা উৎপাদন করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা 3 তারিখে পর্যন্ত 4 তারিখে পর্যন্ত এই গণহত্যার পক্ষে যারা মানববন্ধন করেছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয়নি। সো বিচার যে শুধুমাত্র যে হত্যার নির্দেশ দিয়েছে, যে গুলি করেছে, সে যেরকম ভাবে দায়ী, ঠিক একইভাবে যে এই গণহত্যায় অর্থের যোগান দিয়েছে, এই গণহত্যার বৈধতা উৎপাদন করেছে, তারা সমানভাবে কিন্তু দায়ী। তো এই জায়গাটাতে আমাদের মনে হয় যে আরো বেশি কাজ করার সুযোগটা রয়েছে এবং যাতে করে এই গণহত্যার পুরোপুরি বিচার যদি আমরা নিশ্চিত করতে চাই এবং শহীদদের রক্তের পূর্ণ মর্যাদা যদি আমরা তাদেরকে দিতে চাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই প্রত্যেকটা শ্রেণীতেই যারা বিভিন্নভাবে এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। এখন দেখুন, কালকে যেই বিচারের রায়টা আমাদের সামনে আসতে যাচ্ছে সেটা হচ্ছে সেই জায়গায় সাবেক যিনি আইজিপি ছিলেন তাকে করা হয়েছে রাজসাক্ষী এবং তাকে এক ধরনের দায় মুক্তি দেওয়ারও কিন্তু এক ধরনের আওয়াজ কিন্তু বা এক ধরনের আভাস কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো সেটা যদি করা হয় তাহলে আসলে কখনোই ছাত্র জনতা সেটা মেনে নেবে না এবং যার পুরোপুরি নির্দেশনা, যার কমান্ডেই হত্যাযজ্ঞটা, গণহত্যাটা হয়েছে, তাকে রাজসাক্ষী করে সে একমাত্র আপনার গ্রেফতারের মধ্যে রয়েছে, তাকেই যদি আপনি দায় মুক্তি দিয়ে দেন তাহলে আমি শহীদ পরিবারের কাছে আপনি কি জবাবটা দিবেন? তাদের কাছে এই যে শহীদরা যে রক্তটা দিল তাদের যে বিচার, আপনি বিচার কিভাবে করবেন? এখন দেখুন যে পার্শ্ববর্তী দেশে কিন্তু আমাদের ভারতে, আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র, তাদের সেইখানে কিন্তু বহাল তবিয়াতে কিন্তু খুনি হাসিনা এবং আসাদুজ্জামান কামাল কিন্তু পালিয়ে আসছে। এখন এই যদি কোর্ট তাদের ব্যাপারে যদি রায়ও দেয় এবং সর্বোচ্চ শাস্তির রায়টাও দেয়, এই রায়ের আপনি এক্সিকিউশনটা কিভাবে করবেন? একটা শহীদ পরিবার তো দেখতে চায়, আমাদের যারা বাবারা আছেন, মায়েরা আছেন, তারা দেখতে চায় যারা আমার সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে, যারা নির্দেশ দিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তিটা সে দেখে যেতে চায়। সে একটু মনের শান্তিটাও তো নিশ্চিত করতে হয়। সেটাও যদি আমরা না করতে পারি, তারপর আপনার কোর্টে আপনার কাছে যে অ্যারেস্ট রয়েছে তাকেও যদি আবার দায় মুক্তি দিয়ে দেওয়া হয়, তাহলে তো আসলে এটা তো আসলে রায় হতে পারে না। আর আমরাও দেখেছি যেটা এই জায়গাটাতে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক সক্ষমতারও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। আপনি আপনার পার্শ্ববর্তী দেশের সাথে আপনার তো সমস্ত ধরনের যোগাযোগটা রয়েছে এবং তাদের সাথে কমিউনিকেশনটা রয়েছে, তাদের সাথে বিজনেস আপনি করছেন, সবকিছুই করছেন।
তো সেই জায়গা থেকে আপনার দেশের সাথে বন্দি বিনিময় চুক্তিটা রয়েছে, তো সেই জায়গা থেকে আপনার দেশের একজন অ্যাকিউজড এবং যার বিরুদ্ধে আগামীকাল রায়ও হয়ে যাবে, তাকে আপনি দেশে আনতে পারবেন কিনা, এটা কিন্তু অনেক বেশি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও কিন্তু তাদের কূটনৈতিক সক্ষমতার কিন্তু আসলে এখানে দাবি রাখে। তো সেই জায়গা থেকে আমরা আবার দেখতে পাই কি সাবের হোসেন চৌধুরী যে জামিনে মুক্তি পেয়ে যায়, সাবের হোসেন চৌধুরীকে কারা জামিনে মুক্তি করিয়েছে? এই উপদেষ্টা পরিষদের কারো না কারো রেফারেন্স হতে গিয়েছে। অনেক সময় আমরা আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ান আপনার নাম শুনতে পাই, তার রেফারেন্সে নাকি সাবের হোসেন চৌধুরীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আবার সাবের হোসেন চৌধুরী যখন দেশবিরোধী চক্রান্তে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়ে তার বাসায় বসে মিটিং করে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, তখন আবার আমরা দেখতে পাই যে পররাষ্ট্র উপদেষ্টা তার পক্ষে সাফাই গায়। তো এই ধরনের নাটকীয়তা তো আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা দেখতে চাই যারা এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, যারা সরাসরি গুলি চালিয়েছে, যারা নির্দেশ দিয়েছে, যারা এই গণহত্যার অর্থের যোগানদাতা ছিল, এবং গণহত্যা যারা বিভিন্ন লেখনির মাধ্যমে, বুদ্ধিজীবী দেওয়ার মাধ্যমে, শিক্ষকতার জায়গা থেকে যারা এই ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল এবং গণহত্যার বৈধতা দিয়েছে, তাদের সবার বিচার আমরা দেখতে চাই।